প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 1:45টার দিকে ভয়াবহ ও রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রায় 10 ঘন্টা কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। সচিবালয়ে আগুন লাগার কারণ খুঁজতে 7 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাত আনুমানিক 1:52 সচিবালয় 7 নম্বর ভবন, ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। 9তলা ভবনের 6ষ্ঠ তলা থেকে আগুন উঠে যায় উপরের দিকে, পুড়ে যায় 6, 7, 8 এবং 9ম তলা সহ 4টি ফ্লোর। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। একে একে যুক্ত হয় 19টি ইউনিট। নানা প্রতিকূলতা পেরিয়ে রাতভর চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণের। প্রায় 6 ঘন্টা চেষ্টা শেষে সকাল 8টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন। জায়গাটি আবদ্ধ এবং সকল দরজা জানালা বন্ধ থাকায় পানি ছেটাতে বেগ পেতে হয় ফায়ার কর্মীদের। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এরই মধ্যে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়ার সময় দেয়া হয়েছে 7 দিন। ভবনটিতে অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শ্রম কর্মসংস্থান সহ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে প্রাথমিক কোনো মন্তব্য করতে চায় না সরকার উল্লেখ করে এই উপদেষ্টা জানান, বিষয়টি অতি গুরুত্বের সাথে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। এটা আজকে যে ঘটনা ঘটলো, এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করব, সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব। এই ঘটনা আর যাতে কখনো না ঘটে, সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়েছে জানিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে, সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মর্মান্তিকভাবে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানান পরিবার ও স্বজনরা। এদিকে রাজধানীতে ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত জানাজায় অশ্রু সজল বিদায় জানান সংস্থার প্রধান থেকে শুরু করে সহকর্মীরা। রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ পুরো পরিবার। কোনো সান্ত্বনাই যেন মানতে পারছেন না তারা। বুধবার দিবাগত রাত ৩:২০ দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। ভাইকে হারিয়ে বোন আর ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা পরিবারের সবাই। আমার বাবা হলো কৃষক, আমার বাবা সম্পদ সব বিক্রি করে আবার সব দিয়ে দিয়া করি করছে। আমরা যথেষ্ট হলো বিচার চাই। যেহেতু সচিবালয় রক্ষা করতে যায় মারা গেছে, তো ওখানে যা মারা যায় তাহলে কি নিরাপত্তা দিল তাদের? তাদের তো নিরাপত্তার দরকার আছে, প্রয়োজন আছে। একটা ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই যে তাই আয় করবে, এখন তো সে তো চলেই গেল। নিহত সোহানুজ্জামান ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে জোর দাবি স্বজন সহ এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাইটিভি। যারা সমালোচনা করছে বিএনপি তাদেরকে প্রতিপক্ষ কিংবা যোগ্য মনে করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুর্নীতির নথি চাওয়ায় সচিবালয়ে আগুনের ঘটনা মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে ফ্যাসিবাদের প্রেতাত্মারা আরও ভয়ানক ঘটনা ঘটাতে পারে। ইউসুফ আলী রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 22 ডিসেম্বর 84 স্মরণে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমালোচকরা কখনোই মানুষের প্রিয়পাত্র হতে পারে না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে তদন্ত করাতে হবে। গতকাল মধ্যরাতের যে আগুন, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ফ্যাসিবাদীদের অপকর্ম জনসম্মুখে উপস্থাপন করতে হবে। শুধু দুদুকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আমাদের এই দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা 15.5 বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য, বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে।
স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজশাহীতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা, নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা, নির্বাচন কমিশনকে কার্যকর করা, তারপর ভোটার তালিকা, জাতীয় সংসদ নির্বাচন, আপার হাউস, লোয়ার হাউস, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, রাজনৈতিক দলের নিবন্ধন, এই সবগুলি হলো আমাদের এখতিয়ারের অন্তর্ভুক্ত। এই নিয়েই আমরা আলোচনা করি, মতামত শুনি এবং এই বিষয় নিয়ে আমরা সুপারিশ করব। মেগা প্রকল্পের টাকা আত্মসাতের পর এবার ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি ভাগিয়ে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। 37 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও 7,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বিপু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। মাহবুব সৈকতের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদকে আসতে থাকে তার আমলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা তথ্য। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগই কখনোই আমলে নেয়নি দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে পট পরিবর্তনের পর এবার ঘুরে গেছে সে চিত্র। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করছে দুদক। শুরু হয় রূপপুর সহ 9টি মেগা প্রকল্পের 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান দিয়ে। এরপর $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগটিও অনুসন্ধান শুরু করছে সংস্থাটি। এবার ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা 60 কাটার 10টি প্লট নিজ ও পরিবারের সদস্যদের নামে নিয়ে যে দুর্নীতি করেছে তারও অনুসন্ধান শুরু করেছে দুদক। নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মামলা হয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিপু, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 7,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4(2) এবং 4(3) ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5(2) ধারায় এই মামলাটি রুজু করা হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো দুদক অনুসন্ধান শুরু করল সংস্থাটির সাবেক কমিশনারের বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এর আগেই জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদক বলছে ব্যক্তি নয়, অভিযোগের বিষয়েই তারা ব্যবস্থা নেবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কাকরাইল মসজিদে সাতপন্থী তাবলিগ জামায়াতের অনুসারীদের যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে মাওলানা জুবায়ের অনুসারী বা সুরায়ে নিজামের কোনো তাবলিগের সাথী বড় কোনো জমায়েতও কাকরাইলের আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামী 27 ডিসেম্বর তারিখে সাতপন্থী তাবলিগ জামায়াতের
কোনো অনুসারী কাকরাইল মসজিদে জমায়েত করতে পারবে না। শুক্রবার কাকরাইল মসজিদে থাকা না থাকা নিয়ে তাবলিগের দুই পক্ষের ভিতরে একটি সংঘাতের আশঙ্কা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2025 সালের 31 জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বেঁধে দেয়া সময়সীমার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা কাজ করছে, কোনো চাপ অনুভব করছে না। দুপুরে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন ডাইরেক্টর স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান কথা বলেন। তিনি আরও বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কিনা সেটা তদন্ত হলে বলা যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে, তারা তখনই সেখানে গিয়েছে এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে। বান্দরবানের লামায় আগুনের ঘটনা জমি জমা সংক্রান্ত, এটা কারা ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে। বাট চাপ বলতে আমরা যেটা বুঝি, সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ, এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করা হবে। সকালে বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। ফজলুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হব না। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনালে আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় নিহত 6 শিক্ষার্থীর মরদেহ পেট্রোল ঢেলে পোড়ানো হয়। তিনি বলেন, পুলিশ ঠান্ডা মাথায় খুন করে তাদের মরদেহ ভ্যানের উপর তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে। বারবারই বলছি যেটা একটা সুপিরিয়র কমান্ড স্ট্রাকচার থেকে নিচ পর্যন্ত গিয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এগুলো এক্সিকিউট করেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এমন নয় যেমন যাত্রাবাড়িতে ধরেন 300-400 মানুষকে মারা হয়েছে, সেখানে 300-400-500 পুলিশ ছিল, প্রত্যেককে কিন্তু আমরা ধরবো না, আমরা তাদের কমান্ডারদেরকে ধরবো। কিন্তু যখন ঘটনাটা সরাসরি প্রমাণের প্রশ্ন আসবে, একেবারে অকাট্য প্রমাণ পাবো যে এরাই সরাসরি আগুন দিয়েছে লাশে, তখন তো তাকে স্পেয়ার করার কোনো সুযোগ নেই। জমে উঠেছে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিন ব্যাপী রিহাব মেলা। মেলার চতুর্থ দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল
চোখে পড়ার মতো। আশিয়ান সিটি সহ আবাসন খাতের সাথে জড়িত 2 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। নিজেদের চাহিদার চেয়ে মেলা থেকে বেশি সাড়া পাচ্ছেন বলে জানান আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী সঠিক সময় সঠিক সেবাটি পৌঁছে দেয়াই আশিয়ান গ্রুপের প্রধান লক্ষ্য। দ্রুতভাবে সবাই এখানে আমরা একে অপরের সাথে মিলবন্ধন শেয়ার করতে পারছি এবং আমাদের যারা পুরাতন ক্লায়েন্ট যারা রয়েছে তাদের সাথে এবং নতুন যারা আসছে তাদের সাথেও। সো আমরা এখানে প্রত্যাশা করছি এটাই যে আমরা সঠিক সময়ে যেন এই ক্লায়েন্টদের আপনার যে ইনভেস্ট করছে সেটা যেন সঠিক সময় আমরা বুঝিয়ে দিতে পারি, এটা আমার মেন প্রত্যাশা। এবার প্রবাসের সংবাদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন করেছে রিয়াদের ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, রিয়াদের একটি হোটেলে রিয়াদে মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি শওকত আলী ও সহকারী সেক্রেটারি শামসুদ্দিন মোল্লার যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সভাপতি মুফতি জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উসমান গনি রাসেল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর সহসভাপতি মুফতি জসিমউদ্দিন ও ফরিদউদ্দিন, রিয়াদ মহানগর উপদেষ্টা বেলাল হোসাইন ও আলাউদ্দিন। সবশেষ দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।